নমস্কার সবাইকে, অমন গুরুগৃহে সবাইকে প্রাণ ভরা স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি ধামাকেদার ভিডিও। জিকে আছে এটাতে। গভর্নমেন্ট এক্সাম যারা দিচ্ছেন, আসাম গভর্নমেন্ট স্পেশাল এক্সাম যারা দিচ্ছেন, এডিআরই, আসাম পুলিশ, যাই দিচ্ছেন না কেন সবার জন্য উপযোগী ভিডিও। ভালো করে দেখুন, সঙ্গে থাকবেন আর অনেকগুলো ক্লাস পাবেন। আজকে ক্লাস নাম্বার 4। টার্গেট হলো, এখন বর্তমানে টার্গেটটি হলো যে 27 অক্টোবর সানডেতে যে এক্সাম হবে গ্রেড 4-এর এডিআরই এক্সাম, সেটা যাতে আমরা ক্লিয়ার করতে পারি এবং নিজের ফিউচারটা সুন্দর করতে পারি। যাই হোক, শুরু করি প্রথম প্রশ্নটি। ক্লাস 4-এর প্রথম প্রশ্ন। এর আগে 3টি ক্লাস আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, একটু ভালো করে দেখে নেবেন। যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3টা দেখে নেবেন। আজকে ক্লাস 4, আশা করি অনেক লাভবান হবেন আর সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। যদি ভালো লাগে শেষে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই যারা চ্যানেলটিকে নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন। চলুন প্রথম দেখি, লায়ন ম্যান অফ আসাম কাকে বলি আমরা কাকে চিনি লায়ন ম্যান অফ আসাম বলে? রাধা গোবিন্দ বড়ুয়াকে। আইএলওর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? জেনেভাতে মুখ্য কার্যালয় অবস্থিত আইএলও এর সম্পূর্ণ নামও যদি আসে তাহলে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। নাম্বার 3, অসমের ক্রীড়া জগতের পিতা কে? অসমের ক্রীড়া জগতের পিতা হলেন আর.জে. বড়ুয়াকে আমরা অসমের ক্রীড়া জগতের ফাদার বলে আমরা জানি। চীন ও ভারতের মধ্যে কখন যুদ্ধ হয়েছিল? 1962-তে চীন ও ভারতের মধ্যে যুদ্ধ হয়েছিল। 5 নম্বরে দেখুন, বুকস আর অথরের মধ্যে আমরা যেগুলো লাস্ট 10 বছরের মধ্যে যেগুলো এক্সাম এসেছিল সেখান থেকে বেছে বের করা হয়েছে, যেগুলা মানে রিপিট হয়েছিল সেগুলোই দেওয়া হয়েছে। এখন যদি ভাগ্য হয় তাহলে এখান থেকে একটা চলে আসবে, না হলে অনেকগুলো কিছু পড়ে যাবেন বুকস আর অথরের মধ্যে। প্রথম বুকসটির নাম দিয়েছি কাকা দেওতার হাড়। হ্যাঁ, অথর হলেন নবকান্ত বড়ুয়া। শৃঙ্খলের অথর হলেন ভবেন্দ্রনাথ শইকিয়া। টিকেন্দ্রজিতের অথর হলেন অতুলচন্দ্র হাজরিকা। বুড়ি আইর সাধু অথর হলেন লক্ষ্মীনাথ বেজবড়ুয়া। সন্ধিয়ার সুর নলিনীবালা দেবী। দেওলুংখই রীতা চৌধুরী। দেওলুংখইটা আরেকবার এসেছিল, ভালো করে দেখুন, সেটা দেখলে মনে হয় না যে রীতা চৌধুরী হবেন বলে। হ্যাঁ, আরও অন্য নাম থাকে, যাতে লুংখইর সঙ্গে মিলিয়ে অন্যরকম নাম থাকে তাহলে সেটাই আমরা ঠিক করে দিই, সেটা করবেন না। দেওলুংখই রীতা চৌধুরী। নাম্বার 5। নাম্বার 6-এ দেখি কী আছে। নাম্বার 6 দেখুন, সমাধিস্থলের নাম দিয়েছি বিজয়ঘাট যে সমাধিস্থল, সেটা কার সমাধিস্থল? লাল বাহাদুর শাস্ত্রী। মহাপ্রয়াণ ঘাট ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এগুলো অনেক স্টাডি করে বানানো, প্লিজ শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি সবার কাছে। যারা এক্সাম দিচ্ছেন সবার কাছে শেয়ার করতে ভুলবেন না, লাইক সাবস্ক্রাইব একটু করে দেবেন। অভয়ঘাট মুরারজি দেশাইয়ের সমাধিস্থলকে অভয়ঘাট বলা হয়। মহাত্মা গান্ধী সমাধিস্থল হলো রাজঘাট। রাজীব গান্ধী সমাধিস্থল বীরভূমি। জওহরলাল নেহেরুর সমাধিস্থল হলো শান্তিবন। ইন্দিরা গান্ধীর সমাধিস্থল হলো শক্তিস্থল। ইন্দিরা গান্ধীর শক্তিস্থল আর জওহরলাল নেহেরুর হলো শান্তিবন, সেটা মনে রাখবে। গুলজারিলাল নন্দার সমাধিস্থল হলো নারায়ণ ঘাট। চন্দ্রশেখরের হলো জননায়ক স্থল। পিভি নরসিংহ রাওয়ের সমাধিস্থল পিভি ঘাট। জগজীবন রামের সমাধিস্থল সমতাস্থল। কে.আর. নারায়ণের সমাধিস্থল উদয়ভূমি। বি.আর. আম্বেদকরের সমাধিস্থল চৈত্যভূমি। বি.আর. আম্বেদকরটা মনে রাখবে, হ্যাঁ, চৈত্যভূমি। এইগুলো একটু ভালো করে দেখে যাবে। আর মনে করি তো এখান থেকে কিছু একটা আশা, অনেকটা ইচ্ছা যে আশা আছে যে এখান থেকে আসবে। চলো, নাম্বার 6 হলো। নাম্বার 7 দেখি কি আছে। নাম্বার 7, প্রথম অসমীয়া নোবেল ভানুমতি। প্রথম অ্যাসামিস নোবেল কোনটি? ভানুমতি কবে রিলিজ বা লেখা হয়েছিল? 1890 সালে। ফাদার অফ অ্যাসামিস নোবেল কাকে বলা হয়, বা হ্যাঁ অসমীয়া নোবেলের জনককে? বৈকুণ্ঠনাথ ভাগবত ভট্টাচার্য और ভট্টদেব। হ্যাঁ, ওনার ডেট অফ বার্থ 1558 আর ডেট অফ ডেথ 1638। একটু মনে রাখবে যে ভট্টদেবর যদি ডেট অফ বার্থ আর ডেট অফ ডেথ দিয়ে দেয় তাহলে 1558 আর 1638। চলো, নাম্বার 9 দেখি। কিং অফ অ্যাসামিস নোবেল কাকে বলা হয়?
রজনীকান্ত বরদলৈ। রজনীকান্ত বরদলৈ, রজনীকান্ত বরদলৈকে বলা হয় কিং অফ অ্যাসামিস নোবেল। হর্নবিল উৎসব 2024 2024 হর্নবিল উৎসব এখনো হয়নি, হবে, এই জন্য দিয়েছি হর্নবিল উৎসব 2024 1 ডিসেম্বর শুরু হবে আর 10 ডিসেম্বর সেটা শেষ হবে। 10 দিন হয়, 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত হবে এই বছর 2024-এ। ওড়িশি নৃত্য কোন জায়গার? উড়িষ্যার। সত্রিয়া নৃত্য কোন জায়গার প্রসিদ্ধ নৃত্য? অসমের। নেক্সট নাম্বার 13 দেখি। অঘোরী আত্মার কাহিনী একটা উপন্যাস, কিন্তু মনে রাখবে, অঘোরী আত্মার কাহিনী। অঘোরী আত্মার কাহিনী উপন্যাসটির লেখককে? সৈয়দ আব্দুল মালিক। সৈয়দ আব্দুল মালিক অঘোরী আত্মার কাহিনী উপন্যাসটির লেখক। এইভাবে গ্রেড 3 এক্সামে এসেছিল কিন্তু অনেকগুলা, প্রশ্ন এসেছিল। এই প্রশ্ন মিলিয়ে এই প্রশ্নগুলো একটু প্রিপেয়ার করা হয়েছে, দেখে টাইপটা দেখে প্রিপেয়ার করা হয়েছে, ভালো করে দেখে যাবে। জুবিন গার্গের প্রথম অ্যালবামের নাম কি? এইরকম প্রশ্ন একটা 15 সেপ্টেম্বরের এক্সামে এসেছিল, এই জন্য এই রিলেটেড কিছু প্রশ্ন বানানো হয়েছে। জুবিন গার্গের প্রথম অ্যালবামের নাম অনামিকা। কবে সেটা রিলিজ হয়েছিল? 1992 1992 সালে অনামিকা অ্যালবামটি জুবিন গার্গ করেছিলেন। মনে রাখবে জুবিন গার্গের তখন বয়স ছিল মাত্র 19 বছর বয়স। 19 বছর বয়সে ওনার প্রথম অ্যালবাম অনামিকা রিলিজ হয়ে গিয়েছিল। নাম্বার 14 শেষ, নাম্বার 15। নাম্বার 15, মাউন্ট এভারেস্ট আরোহণ করা প্রথম অসমিয়া? তরুণ শইকীয়া। তরুণ শইকীয়া প্রথম অ্যাসামিস যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? সেটা কিন্তু কমেন্ট করার জন্য প্লিজ কমেন্ট করবেন। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার ছদ্মনাম কি? কৃপাবর বড়ুয়া। লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার ছদ্মনাম কৃপাবর বড়ুয়া। সাহিত্যরথী কাকে বলা হয়? লক্ষ্মীনাথ বেজবড়ুয়াকে। সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবড়ুয়াকে বলা হয়। রসরাজ কাকে বলা হয়? লক্ষ্মীনাথ বেজবড়ুয়াকে। সাহিত্যরথী, রসরাজ, এগুলো লক্ষ্মীনাথ বেজবড়ুয়াকে বলা হয়। কীর্তনঘোষা কে লিখেছিলেন? শঙ্করদেব। কীর্তনঘোষা কে লিখেছিলেন? শঙ্করদেব। শঙ্করদেবের শিক্ষাগুরু মহেন্দ্র কন্দলী। বিদ্যালয়ের শিক্ষাগুরু মহেন্দ্র কন্দলী। শঙ্করদেবের প্রথম স্ত্রী সূর্যবতী, দ্বিতীয় স্ত্রী কালিন্দী। শঙ্করদেবের প্রথম স্ত্রী সূর্যবতী, দ্বিতীয় স্ত্রী কালিন্দী। কেন দিলাম? দেওয়ার কারণ হলো যে প্রথম এক্সাম 15 সেপ্টেম্বর এসেছিল, শঙ্করদেবের ঠাকুমার নাম কি? সেটা ছিল খেরসুতি। এই জন্য শঙ্করদেব রিলেটেড একটু বা লক্ষ্মীনাথ বেজবড়ুয়া রিলেটেড কিছু প্রশ্ন দিয়েছি, আশা করি সেখান থেকে একটা কিছু আসবে। শঙ্করদেবের রচিত প্রথম নাটক চিহ্নযাত্রা। গুণমালা কে রচনা করেছিলেন? 24 নাম্বার 24 গুণমালা কে রচনা করেছিলেন? শঙ্করদেব। শ্রীমন্ত শঙ্করদেব গুণমালা রচনা করেছিলেন। 24 পরে 25 দেখি কি? নামঘোষা কে রচনা করেছিলেন? মাধবদেব। মাধবদেব নামঘোষা রচনা করেছিলেন। শঙ্করদেবের প্রধান শিষ্য ছিলেন তিনি। মাধবদেব ছিলেন শঙ্করদেবের প্রধান শিষ্য। অসমে প্রথম প্রজা বিদ্রোহ কখন শুরু হয়েছিল? অসমে প্রথম প্রজা বিদ্রোহ কখন শুরু হয়েছিল? কোথায় শুরু হয়েছিল? কামরূপ ও দরং জেলায়। কামরূপ ও দরং জেলায় প্রথম শুরু হয়েছিল। কবে শুরু হয়েছিল সেটা কমেন্ট করবেন। রঙিয়া বিদ্রোহ 1893-94 সালে 1893-94 হয়েছিল রঙিয়া বিদ্রোহ। লাচিমা বিদ্রোহ 1893-তে 1893 সালে লাচিমা বিদ্রোহ হয়েছিল। আরেকটা মনে রাখবেন, ইনার লাইন রেগুলেটিং অ্যাক্ট, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ইনার লাইন রেগুলেটিং অ্যাক্ট কখন পাস হয়েছিল? 1873-তে। আহোমদের প্রথম রাজধানী ছিল চড়াইদেওয়ে। আহোমদের প্রথম রাজধানী চড়াইদেওয়েতে ছিল। এবং আহোম রাজার মুদ্রামোহরকে কি বলা হয়? সেটা আসাম টেটে এসেছিল। টেট এক্সাম থেকে এই কোয়েশ্চনটা নেওয়া হয়েছে। আসাম টেট থেকে আহোম রাজার মুদ্রামোহরকে কি বলা হতো? আটচুকিয়া। আটচুকিয়া বলা হতো আহোম রাজাদের যে মুদ্রা যেগুলো তারা ইউজ করতেন, যেগুলো মুদ্রা। হস্তি বিদ্যার্ণবের ছবি কে এঁকেছিলেন? হস্তি বিদ্যার্ণব একটি চিত্র। এই চিত্রটি কে এঁকেছিলেন? দিলবর ও দাসো এই দুইজন মিলে হস্তি বিদ্যার্ণব চিত্রটি এঁকেছিলেন। 33 হয়ে গেল। 34 যারা অমন গুরুকে সাবস্ক্রাইব করেননি করে নেন, শেয়ার করুন, আর ভালো লাগলে লাইক করুন। নাম্বার 34, গান্ধীজি অসমে ভ্রমণ করেন 1921 সালে গান্ধীজি অসমে ভ্রমণ করেন। কিতাব উল হিন্দ কার রচনা? আলবেরুনি রচনা করেছিলেন কিতাব উল হিন্দ। জাঙ্গল বুক কার লেখা?
রুডওয়ার্ড কিপলিং জঙ্গল বুক রচনা করেছেন। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1920-21 সালে। মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়েছিল 1922 সালে। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? সীমান্ত গান্ধী খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। অসমে ক্রীড়া দিবস কবে? 3 সেপ্টেম্বর। চুকাফা দিবস 2 ডিসেম্বর। লাচিত দিবস 24 নভেম্বর। চিলারায় দিবস 7 ফেব্রুয়ারি। শিল্পী দিবস 17 জানুয়ারি। 43 পর্যন্ত হলো। চলো 44-এ কী আছে দেখি। 44 অসমের বিপ্লবী কবি অম্বিকাগিরি রায়চৌধুরী। রূপকুঁৱর কাকে বলা হয়? জ্যোতিপ্রসাদ আগরওয়ালাকে রূপকুঁৱর বলা হয়। সৈনিক শিল্পী হলেন কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা। কলাগুরু লেখার কারণ হলো যদি দেওয়া হয় প্রশ্ন কলাগুরুকে, তখন আনসারটা হবে বিষ্ণুপ্রসাদ রাভা। এই জন্য একটা উত্তর যেতে দুটো প্রশ্ন কালেক্ট হয়। 47 রাজা হর্ষবর্ধনের রাজসভার কবি কে ছিলেন? কবি বাণভট্ট। এসএইচজি গ্রুপের সম্পূর্ণ নাম কি? সেলফ হেল্প গ্রুপ। 49 দাস ক্যাপিটাল কার লেখা? কার্ল মার্কস। নাম্বার 50 অসমের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? লাইকেই। এতটুকুই ছিল আজকের ভিডিওতে। 1 থেকে 50টি আপনাকে দিয়েছি। ক্লাস 4 শেষ, আজকে ক্লাস 5-এ আপনারা ক্লাস 5-এ যে রেডি করা হচ্ছে, ক্লাস 5 কালকে পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন। আর এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা শেয়ার করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন আপনাদের কী কী দরকার, সেই হিসেবে একটু চেষ্টা করব যাতে আপনাদের হেল্প করতে পারি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আগামীকাল 51 থেকে শুরু করব ক্লাস নাম্বার 5। থ্যাংক ইউ।